মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে এই প্রশ্নটি, আপনার কাছে কেন মনে হচ্ছে বিএনপি তার ৩১ দফার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি পালন না করেই জুলাই সনদ যে অক্ষরে অক্ষরে পালন করার কথা বলছে, সেখানে একটা আপনার কথাতে মনে হচ্ছে আপনি একটু অবিশ্বাসী করছেন? আমি আজকে আমাদের একটা মিটিং ছিল, ওই একটা নেজাম ইসলাম পার্টির ওদের মিটিং এই আমি কথাটা বলেছি যে আপনি দেখবেন যে বিএনপির যে ৩১ দফার সূচনাতেই তারা বলেছে যে তারা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতির চর্চাটা করবে না। তো এই জন্য আমি বলেছি যে আমরা সম্প্রতি দেখতে পেলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং সিলেটে হবিগঞ্জে ছাত্র নেতাদের বিভিন্ন কথাকে কেন্দ্র করে তারা এক ধরনের প্রতিশোধ স্পৃহা, যার কারণে হবিগঞ্জে কিন্তু একটা ছেলে চোখ নষ্ট হয়েছে, আলিফ নামের একটা ছেলে। আর ঢাকায় আমরা দেখলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আলিয়া মাদ্রাসার দেখলাম যে অনেকগুলো গ্লাস ভাঙছে বিএনপির যুব দলের ছাত্র দলের ছেলেরা গিয়ে। তো এই যে ধরেন প্রতিশোধ প্রতিহিংসা সামান্য নিজেদের মধ্যে যারা জুলাই আন্দোলনে একসাথে ছিল তাদের মধ্যে এক ধরনের কথার পার্থক্য নিয়ে এ ধরনের প্রতিশোধ প্রতিহিংসাটা আমি বলেছি যে এটা ৩১ দফার লঙ্ঘন। এরপরে ৩১ দফার অষ্টম এবং নবম দফায় আপনি দেখবেন ওখানে বলা আছে যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, এই ধরনের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোতে নিয়োগে বিএনপি এক ধরনের সর্টিং করবে এবং এই দলীয়করণের জায়গাটা থেকে বেরিয়ে এসে মেধা এবং যোগ্যতার জায়গাটাকে প্রায়োরিটি দিবে। কিন্তু আমরা দেখেছি যে বিএনপি পর্যন্ত যতগুলো নিয়োগ দিয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এ ধরনের কোনো প্রসেস ফলো করা হয়নি, সেটা দলীয়ভাবেই তারা নিয়োগ দিয়েছে। সেই জন্য এবং এর বাইরে আরো অনেক কিছু আছে, যেমন প্রতিশ্রুতি ছিল যে ইলেকট্রিসিটির দাম বাড়ানো হবে না, গ্যাসের ব্যাপারে এক ধরনের প্রক্রিয়া করবে, অনুসন্ধান করবে, বিএনপির এই স্থায়ী পদক্ষেপ নেবে। ৩১ দফার প্রতিশ্রুতির সাথে জুলাই সনদ বাস্তবায়নের সম্পর্কটা যদি একটু বলতেন, কেন মনে হচ্ছে দুটো তো দুই জিনিস, একটা তো দলের আরেকটা তো রাষ্ট্রের। জুলাইয়ের বিষয়গুলোই তো ৩১ দফার আলোকে কিন্তু জুলাই সনদ হয়েছে। আপনি জুলাই সনদে দেখবেন যে প্রথম যেটা করা হয়েছে সাংবিধানিক সংস্কার, এটা বিএনপির ৩১ দফা এটা আছে। বিএনপির ৩১ দফায় আছে বিচার বিভাগকে তারা পৃথক করবে, বিচার বিভাগকে স্বাধীনতা দিবে, এটাই তো জুলাই সনদে আছে। সুতরাং যারা বিএনপির ৩১ দফারই প্রথম দফায় লঙ্ঘন করে, অষ্টম নবম দফারই কোনো বাস্তবায়ন করে ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। জুলাই সনদের, আচ্ছা আমি বলছি, জুলাই সনদের অক্ষর অক্ষরে বাস্তবায়নের বিশ্বাসযোগ্যতাটা সেখানেই হয় না। যে বিএনপি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো করছে না। আপনি দেখেছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন বলেছেন যে ৬ মাস পার হয়েছে কিন্তু কোনো দুর্নীতি পরিবর্তনের কোনো ব্যাপার নাই। আপনি দেখেছেন বিএনপির একজন এমপি রফিকুল ইসলাম সম্ভবত উনি বলেছেন যে ওনার এলাকায় খেয়ে ফেলছে সবকিছু, বলছে যে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের টেন্ডার বাজিয়ে দখল করেছে এবং পার্টিতে বিক্রি করে ফেলছে, দলটাই বিক্রি করে ফেলার অবস্থা। অর্থাৎ সামগ্রিক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বারবার বলছে যে তারা জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করবে, কিন্তু জুলাই সনদের যে মূল এসেন্স যেগুলো আছে, যেমন আপনি তো দেখেছেন যে বিচার বিভাগ, তারপরে মানবাধিকার আমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর নেব। জুবায়ের বাবু আমাদের অতিথি, আপনাকে একটা প্রশ্ন করব। একটা প্রশ্ন আমি এটা করতে চাই, সেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে আমরাও দেখেছি, সেখানে নিশ্চয়ই এক হাতে তালি বাজানা, এবং পাশাপাশি যেটি দেখেছি যে ছাত্রদল, ছাত্র শিবিরের এবং ছাত্র শিবিরের ভিতরে আবার আমরা দেখেছি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও লাঠি হাতে করতে। যাই হোক, এনিওয়ে আমি আমার প্রশ্ন সবুজ লাঠি, হ্যাঁ, ইদানিং আবার নতুন স্টাইল, ওই যে অতি ভক্তি চোরের লক্ষণ, কিছু হলেই মাথায় পতাকা বাঁধে, সবুজ গেঞ্জি লাল সবুজে ভরে যায়, এত লাল সবুজ আমার লাইফে আমি দেখিনি। আমরাও তো দেশটাকে ভালোবাসি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ব্যাপারটা হচ্ছে যে আমরা যা দেখছি রাজনৈতিকভাবে যে বিএনপি অ্যাজ এ দল, সরকারের দল হিসাবে বিএনপির সেই আচরণকে আপনি দেখতে পাচ্ছেন কিনা, নাম্বার ওয়ান। যে বিএনপি আচরণটা করছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটছে, আমি না করছি না। পাশাপাশি হচ্ছে যে ওই যে কি যেন একটা পটোরেনে কি যেন একটা ছেলে আছে, এই ছেলে দেখলাম যে একটা পুলিশের কলার চেপে ধরেছে, কই তাকে এখন পর্যন্ত গ্রেফতার করানো হলো। আপনার কি দাবি জানিয়েছেন তাকে গ্রেফতার করার জন্য? পুলিশের গায়ে কেন হাত দিবে? তো এই যে ঘটনাগুলো ঘটে, এটা কি মনে করেন না যে বিএনপির অতি সরলতা বা বিএনপির সহ্য ক্ষমতা অনেক বেশি? নতুবা এইরকম ঘটনা ঘটার পরও তো এই একটি ছেলে যে ইউনিফর্ম পরা একটি পুলিশের গায়ে কলার চেপে ধরবে এবং সেটা প্রকাশ্যে দেখা যাচ্ছে জিনিসটা,
এবং অথচ তাকে গ্রেফতার করা হলো না। তা এটাও তো এক ধরনের আমি মনে করলেন না করি। কেন? হ্যাঁ, করলেন না কেন? না সেটা তো আমার জবাব প্রশ্ন, আপনি দিবেন, আমার করলেন প্রশ্ন না আপনারা কেন? দাবি করেছেন কিনা সরকারের কাছে, সেই প্রশ্নটা তো আমারও। আমরা তো সরকারের কাছে দাবি করছি যে সরকার আইনের শাসন কায়েম করবে। জি। আপনি দেখেছেন হসপিটালের ভিতরে গিয়ে লোকদেরকে মারা হয়েছে, আপনি দেখেছেন থানার ভিতরে ঢুকে গিয়ে মারা হয়েছে, তো একটা তো গ্রেফতার করা হয় নাই। আপনার দাবি, এটা তো একটা কমন দাবি। আপনি যেটা বলছেন এটা তো সম্পূর্ণ আপনার নিজেরই জবাব দেওয়ার কথা। কারণ বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা করবে, বিএনপি সিলেক্টিভ কোনো স্টেপ নেবে না। যদি কেউ আপনার কাছে কারো কি মনে কলার হয় ধরে বিএনপি থাকে আইনের তাহলে শাসন তার প্রতিষ্ঠা বিরুদ্ধে করতে মামলা হবে। পারছে না? না না, আমরা তো দেখছি বিএনপি এখানে, আমি যেটা দেখছি যে ধরেন এতগুলো মারামারি হয়েছে, পুলিশ অ্যাসল্টেড হয়েছে, একটা ছেলের চোখ নষ্ট হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে একদম ভিডিও আছে মারামারির, তো কাউকে কি গ্রেফতার করা হয়েছে? করা হলো না কেন? আপনি যদি বলেন যে হ্যাঁ মানে বিরোধী দলের লোকেরা করেছে, বিরোধী দলের লোকদের অ্যারেস্ট করেন। না, আমাদের বিএনপির প্রতিনিধি আছেন, আপনি যদি একটু জবাবটা দেন। জি। মঞ্জু ভাই তো একটা চমৎকার একটা প্রশ্ন করেছে যে এই যে কি যেন একটা ফাটোয়ারি ছেলেটা পুলিশকে কলার চেপে ধরলো, কিংবা যারা মারামারি করেছে, হ্যাঁ, তাদেরকে গ্রেফতার কেন করছে না সরকার? আমার কথা হচ্ছে পাটোয়ারি হোক, চৌধুরী হোক আর ভূঁইয়া হোক, আইনের কাছে তো আলাদা করে কেউ নাই। জি, আমার কথা হচ্ছে আইনের ভিত্তিতে যে ছেলেটার চোখ নষ্ট হয়েছে তাকেও গ্রেফতার করেন। কেউ যদি পুলিশের কলার চেপে ধরে তার বিরুদ্ধে যদি আপনি ধরবেন না, ধরবেন তো। কথা হচ্ছে আপনি বলছেন যে মব আর হবে না, জিরো মব হচ্ছে। আপনি বলছেন যে আইনের শাসন কেমন হবে, পুলিশ দলীয় ভিত্তিতে কোনো বিবেচনা করবে না, পুলিশ তো দলীয় ভিত্তিতে করছে। তো এটাই আমরা বলছি যে কারণে বলছি যে জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়নের আমরা কোনো লক্ষণ দেখছি না। আপনারা যদি করেন অক্ষর অক্ষরে বাস্তবায়ন, তাহলে তো মানুষ আমাদের কথাটাকে আর গুরুত্ব দিবে না। অসুবিধা কি? আপনারা করেন না, আমরা তো করার কোনো একটা প্রমাণ দেখাতে পারবেন না যে করেছেন। আপনারা কোনো প্রমাণ রাখতে পারছেন না বিরোধী দলের কাছে। একই কথা শুনি আজ মঞ্জু ভাইয়ের মুখে। মঞ্জু ভাই সংবাদ মাধ্যমের মানুষ, মঞ্জু ভাই মানে কি বলবো, সবকিছু জানেন, জানার পর এরকম একটা কথা বললেন যে বিএনপি নিজ দলের প্রতি ব্যবস্থা নিচ্ছেন না। এবং ফরচুনেটলি আমি বলি আপনাকে, শোনেন, বিএনপির তো এই আচ্ছা বাবুল ভাই, এই পর্যন্ত বিএনপির ক্ল্যাশে একের সাথে একে কতগুলো লোক মারা গেছে, কয়টা লোককে গ্রেফতার করা হয়েছে? আমি আসছি আপনার আগে, আবার নতুন একটা প্রশ্ন করছেন, ওটার উত্তর দেব। সেটা হচ্ছে যে বিএনপির এ পর্যন্ত ফৌজদারি মামলা করা হয়েছে বিএনপির দলীয় লোকের বিরুদ্ধে, এই বিএনপি ক্ষমতায় আসবার পর 370টা। আমি ঠিক এইটাই দেখছিলাম ফরচুনেটলি অন্য একটা নিউজে। আর আপনি বলছেন যে বিএনপি নিজ দলের বিরুদ্ধে ব্যবস্থা নাই, এটা ইতিপূর্বেও অনেক কাহিনী আছে, ঘটনা আছে, এর আগের শাসন আমলেও ছিল। কাজে এইটা একটা মানে আপনার মতো একজন সংবাদ মাধ্যমের মানুষ শুধু নয়, আপনি বড় মানুষ ছিলেন না শুধু। আচ্ছা ঠিক আছে, বিএনপির বিরুদ্ধে করছে, বিরোধী দলেরও তো অনেক দায় আছে, এই জায়গাতে কি করছে? আপনি যে কথাটা বলছেন যে হবিগঞ্জের কথা, ভাই হবিগঞ্জের প্রত্যেকটা ভিডিও মঞ্জু ভাই আপনি নিজে দেখেন একবার, এক সময় নিয়ে, ব্যস্ত মানুষ একটু সময় নিয়ে দেখেন। আমি হবিগঞ্জে এসপি সাহেব 6 বার কথা বলেছি, উনিও আমাকে কিছু ভিডিও দিয়েছেন। বিষয়টা এরকম যে আমাকে মার, আমাকে ধর, আসিস না কেন, তাদের নিজেদের, আপনি যে বললেন জনগণ, হ্যাঁ এক্স্যাক্টলি, জনগণ তো 12 ফেব্রুয়ারিতে একটা বিচার দিয়েছে। সো ইউ ওয়েট এন্ড সে, ইউ গো টু জনগণ and tell these people that okay, they are wrong, we are right, and you prepare yourself for the next election. That is the democracy. আপনার কর্মসূচি ছিল পুলিশের কাছে দেওয়ার জন্য, আপনার কর্মসূচিটা ছিল আপনি হবিগঞ্জে র্যালি করে যাবেন, যে পথসভা করবেন। আপনার র্যালি করলেন না কেন? জনগণ নাই। এতগুলো জায়গায় তারা করেছে, কতগুলো ডিস্ট্রিক্টে করেছে, লোকজন নাই, কোনো নিউজও হয়নি। তো নিউজের খোঁজে হবিগঞ্জে কবিতা। আচ্ছা, পুলিশ ট্রাক দিল কেন? আচ্ছা ভাই, আপনি উপজেলা শহরে গেছেন? হ্যাঁ, লাস্ট কবে? রাস্তায় একটা 3 মাইল গেলে 2টা ট্রাক খাড়ায় থাকে, আমি নিজে যাই, নিজে পুলিশের ট্রাক। এবং মজার বিষয় কি, ওই গরমের মধ্যে এসপি
আমি এসপির সাথে কথা বলেছি কয়েকবার, আমি দেখলাম ওনারাও খুব ঘর্মাক্ত। এসপিকে বলতে, তাহলে ট্রাক দিলেন, আচ্ছা বালি ছিল ওই ট্রাকে, আপনি বালি দিয়েছিলেন? মানে কথা নিউজ হয়েছে যে বানানোর কত অপচেষ্টা বালি গেল। আলিফের জন্য সত্যি আমার সমবেদনা। আমি আলিফদের মতো ছেলেদেরকে বলি, রাজনীতির খপ্পরে পড়বেন না। আর ব্যক্তিগতভাবে আমি তো মনে করি যে ইন্টারমিডিয়েটের আগে বাচ্চাদের রাজনীতিতে যাওয়া উচিত। না, আপনি যদি এটা আমার ব্যক্তিগত, দলীয় না। আপনি যেটা by the way। বললেন, আপনি একজন সরকারি দলীয় এমপি, আপনি বললেন যে কিছু ছেলে এমন একটা পজিশনে গেল যে আমাকে মারেন, তাই তো? এরকমই তো, আমি আচ্ছা, ওইখানেও তাইলে কিন্তু- সেই ক্ষেত্রে তারা যদি আইন হাতে তুলে নেয়, হ্যাঁ, তার মানে হচ্ছে তো তারা তো আসলে এক ধরনের ক্র্যাশ করতে চাচ্ছে পুলিশের সাথে, তাহলে সেখানে আইন হাতে তুলে নেওয়ার পরে তাদেরকে গ্রেফতার করা হলো না কেন? আচ্ছা, এখন আসেন এটার উত্তর দিই আপনাকে। যখন সেখানে এই সমাবেশটা হলো, জি। সুন্দরভাবে হয়ে গেল, কথা ছিল পুলিশ বের হবে, মাঝে তারা থাকবে, তাদের নিজস্ব, এটা এমন না যে গণমাধ্যমে নিজস্ব, তাদের নিজস্ব ভাড়া করা একটা গণমাধ্যমের ছিল, মাইক্রো ছিল, তারা আগেই বের হয়ে গেছে। আর এই নাসির তো ভাই আমার আসনে যখন গেছে, আমার উপজেলায় আমাকে পুরো রাত জেগে থাকতে হয়েছে, আমার প্রত্যেকটা ছেলেকে ফোন দিতে হয়েছে, ভাই নো, কিচ্ছু করা যাবে না, আরে ভাই তারেক রহমানকে এগুলা বলে আমরা রাখবো নাকি, ওরে ঢুকতেই দেব না। শেষে কি হয়েছে, লোকজন হয়নি, স্কুলের মাঠে ছিল, মাঠে লোকজন হয়নি, পরে শহীদ মিনারে আসছে, তো ডিক্লার দিছে 3 ঘন্টা আগে যে আমরা ছোট বাচ্চারা আসলে তাদের ফুটবল দেব। হাপ্পানপোড়া 275-এর মধ্যে 150 জন ছিল হাপ্পানপোড়া ফুটবলের জন্য। এইটা যেটা হয়েছে, ওখানকার লিডারশিপটা যদি একটা একটা করে ছাত্রদল এবং বিএনপি পন্থী ছেলেদেরকে আটকাই রাখতো, এটা খুব কঠিন কাজ ওইখানে। কারণ উনি আবার ওই লোকাল মানে নেতার সম্পর্কে, গৌস ভাই একজন সিনিয়র নেতা, এমনকি উনি জেলে থেকে মেয়র নির্বাচিত হয়েছেন এবং পার্লামেন্টের সম্মানিত উনি হুইপ, তাকে নিয়ে যখন উল্টাপাল্টা কথা বলেছে, এটা তো কিন্তু নাম্বার রাজনীতির 2। যে পরিবর্তনের কথা আসলে আমরা বারবার বলি, আমি সেটি আসলে পরিবর্তনের খুব কথা একটা বলছি, পরিবর্তন পরিবর্তনের এখন কথা এই আমরা জায়গাতেই। দেখছি না। তানিয়া, আমি একটু বলি। মানে আমি বলি, আমাদের হাতে তারপর সময় আপনি আসলে বলবেন। 1 মিনিট আমি লাস্ট বলি, উনি আইনের শাসনের কথা বলছেন। জি। আমার উপজেলায় ক্লাস 5-এর একটা বাচ্চা বৃষ্টির দিন স্কুলে গেছে, স্কুল মানে একটা কিন্ডার গার্ডেনে, এটা কিন্ডার গার্ডেনটা চালাইতেন পাশের উপজেলার জামাতের আমির, তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, তাকে পরদিন উপজেলায় যেতে হয়েছে, মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে জেলায় যেতে হয়েছে জবানবন্দি দেওয়ার জন্য, পরিশেষে মামলা হয়েছে। জামাতের 2 নেতা, আমির, রোকন, সংসদ সদস্য, তারা আমাকে এটা তদবিরের জন্য ফোন দেয়। এসপি আমাকে বলে, ভাই জামাতের অমুক নেতা ফোন দিয়েছে, কি করব। কত মর্মান্তিক, এখন পর্যন্ত দল থেকে পর্যন্ত বহিষ্কার হয়নি। না, আরো আমাদের বলবো? আরো না বলবো? না, সংসদ সদস্যদের যে আরো ধরনের বলবো? কাহিনী আমরা কম বেশি জানি। লজ্জা লাগে যে আমি রাজনীতিতে এসেছি, এখনো আমরা যুবকদের কর্মসংস্থান করতে পারিনি, এখনো মানুষের স্বাস্থ্য দোরগোড়ায় পুষতে পারিনি, পুলিশকে এখনো তাদের এই যে আতুর শেষ হয়নি, আতুর ঘর থেকে শেষ হয়নি, নারী কাটা হয়নি, সে একটা গণতান্ত্রিক ভাবে যে দল হয়েছে, এইসব তাকে পরিবর্তন টেনে হেসে নামানোর জন্য এই যা পরিবর্তনগুলো ইচ্ছে তাই করবে বর্তমান ঘরে ঘরে সরকার। দুর্গ করে তুলতেছেন জি, ওনারা এখনই। আমরা আশা রাখতে চাই মুজিবুর রহমান মঞ্জু এবং একই সাথে ফজলে হুদা বাবুল আরেকটা এবং কথা জুবাইর বাবু। ভারত 47 সাল থেকেই, 65 সাল থেকে, 71 সাল থেকে জি। কোনোদিনও বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র বলেনি। আর বাংলাদেশেরও একসময় পররাষ্ট্র, গত 17 বছর পররাষ্ট্র ছিল। এই জন্য আপনি যদি একটা মুভি দেখেন, যেটা বললাম জি। প্রিয়াঙ্কা চোপড়ার গুন্ডে মুভিতে, আমরা সেখানে ফিরবো। ভারত জি, পাকিস্তান আমরা যুদ্ধ আবারও দেখানো এই হয়। ভারত বাংলাদেশ এই আলোচনাগুলো তুলে থাকলো। আমরা নিশ্চয়ই আবারও অন্যদিন আপনাদের সাথে কথা বলবো।